আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল। এদিকে ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল রাশিয়া। ইউরোপের মদের উপর 200% শুল্কের হুমকি ট্রাম্পের। ইউক্রেনের 77টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। এদিকে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসা নিয়ে যা বলল হামাস। সর্বশেষে জানিয়ে দেব, গাজায় ইচ্ছাকৃত গণহত্যা মানবতা বিরোধী অপরাধ করেছে ইসরায়েল, বলছে জাতিসংঘের তদন্ত। সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে যুদ্ধ পর্যবেক্ষককারী একটি সংস্থা সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি অভিযানে একজন নিহত হওয়ার খবর প্রকাশ করে। প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দামেস্ক ইসরায়েলি হিসাদের একটি কমান্ডো সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো গোষ্ঠীকে দায়মুক্তি দেওয়া হবে না, সেটা হোক দামেস্ক কিংবা অন্য কোথাও। সিরিয়াকে ইসরায়েলের জন্য হুমকি হিসেবে উঠেছে দেওয়া হবে না বলে জানানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল দামেস্কের একটি ভবনে হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এই কমান্ডো সেন্টারটি ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পনা ও নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহার করা হতো। এতে আরও বলা হচ্ছে, সামরিক বাহিনী গোষ্ঠীগুলোকে সিরিয়ার ভূখণ্ড নিজেদের অবস্থান তৈরি করতে ও ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতে দেবে না। ইসলামী জিহাদের একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি জোটও তাদের একটি ভবনে আঘাত এনেছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী দামেস্ক একটি ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অত্যন্ত একজন নিহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল রাশিয়া। ইউক্রেন যুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রের কাছে কিছু শর্ত দিয়েছে রাশিয়া। তবে শর্তগুলো কি এবং এসব শর্ত পূরণ হওয়ার আগে মস্কো শান্তি আলোচনায় আগ্রহী কিনা জানায়নি। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 সপ্তাহের সরাসরি ও ভার্চুয়াল আলোচনায় ইউক্রেন যুদ্ধের অবসান এবং ওয়াশিংটনের সাথে সম্পর্ক পুনর্গঠনের শর্ত হিসেবে রুশ এবং মার্কিন কর্মকর্তারা এসব শর্ত নিয়ে কথা বলেছেন। তবে শর্তগুলো সম্পর্কে কিছু জানা যায়নি। সূত্রটি আরও জানিয়েছে, শর্ত সম্পর্কে জানা না গেলেও তা নতুন কিছু হওয়ার নয়। অনেক আগ থেকেই রাশিয়া যেসব শর্ত ইউক্রেন যুক্তরাষ্ট্র ন্যাটোর কাছে উত্থাপন করে আসছে, যেমন কিয়েভে ন্যাটোর সদস্যপদ না পাওয়া, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন নিষিদ্ধ করা, রাশিয়া দখলকৃত ক্রিমিয়া ও আরও 4টি অঞ্চলকে শান্তিপূর্ণভাবে স্বীকৃতি দেওয়া ইত্যাদি। রাশিয়া দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইউক্রেন যুদ্ধের মূল কারণ হল ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণ, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটকে সমাধান দিতে হবে। ইউরোপের মদের উপর 200% শুল্কের হুমকি ট্রাম্পের। ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন, শ্যাম্পেন সহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্র উৎপাদিত হুইস্কির উপর ইউরোপের শুল্কের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, আমি এই শুল্ক অবিলম্বে প্রত্যাহার না করা হয় তাহলে যুক্তরাষ্ট্র শীঘ্রই ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আসা সব ধরনের ওয়াইন, শ্যাম্পেন সহ অ্যালকোহলযুক্ত পণ্যের উপর 200% শুল্ক আরোপ করবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% বর্ধিত শুল্ক এরই মধ্যে কার্যকর হয়েছে, যার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। $28 বিলিয়ন মূল্যের উপর এই শুল্ক আরোপ করা হবে। বুধবার ইউরোপীয় ইউনিয়নের কমিশন এই তথ্য জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে $19.8 বিলিয়ন কানাডিয়ান পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেবে কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের সিট ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এক কানাডিয়ান কর্মকর্তা। ইউক্রেনের 77টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 77টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনগুলোর মধ্যে কুরস্ক অঞ্চলে 6টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়াও এই অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে তাড়িয়ে দেওয়া পর্যন্ত পর্যায়ে রয়েছে রুশ সেনারা। এছাড়াও বেলগোরদ, দোনেৎস্ক এবং বান্স্ক সহ অন্যান্য অঞ্চলেও ড্রোন ধ্বংস করা হয়েছে। ক্রেমলিন দাবি, কুরস্ক রাশিয়ার অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে কারণে মার্কিন আলোচকরা এখনও মস্কে যাচ্ছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের বরাত দিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পশ্চিম রাশিয়ায় কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার জন্য রাশিয়ার অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এদিকে ইউক্রেনীয় বাহিনী অঞ্চলটির কিছু জায়গা দখল করার পর বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো তুরস্ক সফর করবেন। পুতিনের তুরস্ক সফরের পরপরই কিয়েভ 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জানানো হয়েছে, ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আলোচকরা এখনই রাশিয়া যাচ্ছেন। পুতিনের সঙ্গে কখন কিভাবে যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন সে প্রসঙ্গে ট্রাম্প কিছু না জানালেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমি আশা করি তিনি যুদ্ধবিরতি করবেন, এখন এটি রাশিয়ার উপর নির্ভর করছে। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসা নিয়ে যা বলল হামাস। ফিলিস্তিনের গাজা বাসিন্দাদের তাদের ভূখণ্ড থেকে উৎখাত করা হচ্ছে না বলে ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। খবর আল জাজিরার। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, গাজা থেকে কাউকে বহিষ্কার করা হবে না। ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছে হামাস গোষ্ঠীটির মুখপাত্র হাসেম কাসিম বলেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য গাজা থেকে জনগণকে বাস্তুচ্যুত করার ধারণা থেকে সরে আসার সিদ্ধান্ত বোঝায় তবে স্বাগত জানানো হবে। হামাসের মুখপাত্র আরও বলেছেন, আমরা ইসরায়েলি দখলদারিত্বকে যুদ্ধবিরতির চুক্তির সব শর্ত বাস্তবায়নে বাধ্য করার মাধ্যমে এই অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই। গত মাসে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, সেখানকার ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে প্রতিবেশী দেশগুলো পাঠিয়ে দেওয়া হবে। ট্রাম্পের আকাঙ্ক্ষিত এমন প্রস্তাবে পুরোপুরি মধ্যপ্রাচ্য ও এর বাইরেও ব্যাপক আলোচনা শুরু হয়। এদিকে গাজা পুনর্গঠনের পরিকল্পনার বিষয়ে কাতারের দোহে হামাসের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছে মধ্যপ্রাচ্যের মার্কিন দূত। এই বৈঠকে ইউএফকের কাছে গাজার জন্য মিশরের দেওয়া পুনর্গঠন পরিকল্পনা স্থাপন করেছে 5 আরব দেশ। অন্যদিকে গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ 12 দিনে গড়িয়েছে। এই রমজান মাসেও দখলদার ইসরায়েল তার সহায়তার প্রবেশ বন্ধ রেখেছে। উপত্যকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য, জ্বালানি, ঔষধের সংকট। গাজায় ইচ্ছাকৃত গণহত্যা মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল, বলছে জাতিসংঘের তদন্ত। জাতিসংঘের বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধের সময় ইসরায়েল পরিকল্পিতভাবে নারী স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস করেছে এবং কৌশলগত হিসেবে যৌন সহায়তা ব্যবহার করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে। বৃহস্পতিবার জেনেভা ভিত্তিক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন একটি নতুন প্রতিবেদন বলছে, ইসরায়েল গাজার প্রধান প্রজনন কেন্দ্র ইচ্ছাকৃতভাবে আক্রমণ এবং ধ্বংস করেছে। একই সঙ্গে গর্ভ অবস্থা এসব এবং নবজাতকদের রক্তের জন্য ঔষধ প্রবেশ বাধা দিয়েছে। কমিশন তাদের প্রতিবেদন দেখিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ যৌন প্রজনন স্বাস্থ্যসেবা পদ্ধতিগতভাবে ধ্বংসের মাধ্যমে গাজায় ফিলিস্তিনিদের একটি প্রজনন সক্ষমতা ধ্বংস করেছে। এদিকে জেনেভায় অবস্থিত ইসরায়েলের মিশন এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ভিত্তিহীন অভিযোগগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের তদন্তের নিন্দা করে এটিকে অযৌক্তিক দাবি সহ মিথ্যা অভিযোগে মন্তব্য করেন। বৃহস্পতিবার নিজেদের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নামে পরিচিত ইসরায়েল বিরোধী কার্যাস দীর্ঘদিন ধরেই ইহুদি বিধি দুর্নীতিগ্রস্ত সন্ত্রাস সমর্থন এবং পক্ষাঙ্কিক সংস্থা হিসেবে উন্মোচিত হয়েছে। জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সম্প্রীতি হাসপাতাল এবং ওয়ার্ডগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে আল বাসমা আইডিএফ সেন্টার ধ্বংস করা হয়েছে। এতে বলা হয়েছে, 2023 সালের ডিসেম্বরে আল বাসমায় ইচ্ছাকৃতভাবে গোলাবর্ষণ করা হয়। সেখানে মাসে 2000 থেকে 3000 রোগী সেবা প্রদানকারী একটি ক্লিনিকের 4000 ভ্রমণ ধ্বংস করা হয়েছিল। ভবনটি সামরিক উদ্দেশ্য ব্যবহৃত হয়েছিল এমন কোনো প্রমাণ পায়নি কমিশন।